পুজো এসে গেছে, আন্দোলন চারদিকে, ধর্মতলা, শ্যামবাজার মাঝে মাঝেই বন্ধ, রাত দখলের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী বললেন আলোয় ফিরতে, পুজোয় ফিরতে, পুজো এসে গেছে। তা বাংলার মাননীয়া তো বাংলাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছেন। বাংলার মানুষ আলোয় ফিরবে কি করে? উনি ওনার লোকেরা বাংলার মানুষের চাকরি বিক্রি করেছেন। ওনার লোকেরা ওনার মানে নেতা নেতৃত্বদের যোগসাজশে যারা রয়েছে তারা বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে। সেইটা নিয়ে প্রতিবাদ হলে ব্যঙ্গ হচ্ছে, বিদ্রূপ হচ্ছে, বলা হচ্ছে বিউটি পার্লারে বিউটিশিয়ানদের অভাব পড়ে গেছে। ওনার প্রাক্তন মুখপাত্র বলছেন যে সব সেলফি তুলতে গেছিল। রাত দখল করা মানে মেয়েরা নাকি, মহিলারা নাকি, মা বোনেরা নাকি সেলফি তুলতে গেছিল। এই মাইন্ডসেট নিয়ে যে দলের লোকেরা মন্তব্য করে, যে দলের মুখপাত্ররা মন্তব্য করে, সেই দলের নেত্রী কি করে বাংলাকে আলোয় ফেরাবে? আন্দোলন তো অনেক, আলোই তো নেই। তৃণমূল কংগ্রেসের ভিতরে আলোই তো নেই। সবটাই তো অন্ধকার, সবটাই তো দুর্নীতি, সবটাই তো দুর্বৃত্তায়ন। আলো কোথায়? শুধু আলোচনা আছে, যার মধ্যে চোনা বেশি, আলো কম। 1 মাস হয়ে গেছে, অনেক আন্দোলন হয়েছে, এবার পুজোয়। সেটা তো মানুষ ঠিক করবে। সেটা তো মানুষ ঠিক করবে যে আলোয় ফিরবে না অন্ধকারে থাকবে। আর এই প্রতিবাদ প্রতিরোধ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারা বাংলা জুড়ে চলছে, এটাই হচ্ছে আসল আলো। 2011 সালের পর থেকে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নকে যেভাবে বাংলার মাননীয়া উৎসাহিত করেছেন, সেটা ছিল বাংলাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া। আজকে ছাত্র, যুব, শিক্ষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডাক্তার যারা রাস্তায় নামছে, যারা বলছে বিভিন্ন দফার কথা, তারাই চাইছে বাংলাকে আলোয় ফেরাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে কোনোদিন আর আলোয় ফিরবে না বাংলা। এটা ওনার ভুল ধারণা। এই ভুল ধারণার থেকে উনি যত তাড়াতাড়ি নিজেকে মুক্ত করতে পারবেন, যত তাড়াতাড়ি নবান্ন 14 তলা থেকে নেমে আসতে পারবেন, ততদিন মানে সসম্মানে বিদায় হবে। কিন্তু তারপরে সেটা যদি উনি না করেন, এই আন্দোলনের অভিমুখ কোন দিকে যাবে আর বাংলার শাসক দলের পরিণতি কি হবে, এটা কেউ জানে না। আমি মমতা ব্যানার্জির আরেকটা প্রেস মিট থেকে আরেকটা বক্তব্য উঠে আসছে, কোথাও আমি টাকার কথা বলিনি, বিরোধীরা কুৎসা করছে। আমি আপনাকে একাধিক ভিডিও দেখিয়ে দেবো, একাধিক ভিডিও পোস্ট হয়েছে। বিভিন্ন মানুষ ওনার সেই ভিডিও, সেই বক্তব্যের ভিডিও পোস্ট করেছে সমাজ মাধ্যমে। যান, দেখতে পাবেন। উনি, আমি তো পরিবারকে বলেছিলাম আমি 10 লক্ষ টাকা দিতে চাই, উনি পরিষ্কার বলেছেন। ভিডিও পোস্ট হয়েছে। আমি বারবার সাংবাদিক বন্ধুদের বলছি, যারা এখনও হয়তো কোনো কারণে মিস করে গেছেন সমাজ মাধ্যমে, আপনাদের কাছে তো রেকর্ড থাকা উচিত, আপনাদের কাছে রেকর্ড আছেও। দেখুন, উনি কথাটা বলে ভুল শুধু করেননি, অন্যায় করেছেন। বাংলার মা বোনেদের সঙ্গে প্রতারণা করেছেন। যে বোনটি চলে গেছে, তার আত্মার সঙ্গে বাংলার মাননীয়া প্রতারণা করেছেন। সেই জন্য আজকে কথা ঘোরাতে হচ্ছে। এই কথা ঘোরাতে হতো না যদি উনি স্বীকার করে নিতেন যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, বিদেহী আত্মার প্রতি আমি অন্যায় করেছি, অশ্রদ্ধা প্রকাশ করেছি। এটা উনি মেনে নিলে আজকে সমাজ মাধ্যমে ওনার এই ধরনের বাইট বা এই ধরনের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথোপকথন কখনো উঠে আসতো না। বেশ, আমি 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 ঠিক জানতে চাইবো, বিনীত গোয়েলের উপর বিরোধীদের এত রাগ কেন? সেই বিনীত গোয়েল, তিনি তো মমতা ব্যানার্জিকে বারবার বলেছিলেন, মমতা ব্যানার্জির বক্তব্য থেকে আসছে, সে আমার কাছে পদত্যাগ করতে এসেছিল। এই বিনীত গোয়েল, যিনি নিজেই পদত্যাগ করতে চাইছেন, এরকম একটা ঘটনা ঘটার পরে সেই বিনীত গোয়েলের উপরে বিরোধীদের এত রাগ ক্ষোভ কিসের? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন প্রশাসক যিনি মনে করেন তার প্রশাসনের মধ্যে যারা যারা উচ্চ পদে রয়েছে সব ওনার পোষ্যদের দিকে আঙুল তুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ হয়, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, ওনার রাগ হয়। উনি সেই পোষ্যদের জন্য মিছিল করেন, মিটিং করেন, আন্দোলন করেন, সব কিছু করেন। আমার একটাই বক্তব্য, ইফ ইউ আর অনেস্ট টুয়ার্ডস ইয়োর সাবজেক্টস, যদি বাংলার মানুষের প্রতি, বাংলার মা বোনেদের প্রতি আপনি অনেস্ট হন, তাহলে যখন বিনীত গোয়েল, যার প্রশাসনের বিরুদ্ধে এত অভিযোগ, সুমোটো কেস না করার অভিযোগ, টালা থানায় বসিয়ে রাখার অভিযোগ, ডিসি নর্থের বিরুদ্ধে অভিযোগ তিনি টাকার প্যাকেট নিয়ে ওই বোনটির বাড়িতে গেছিলেন, এত যখন অভিযোগ, সাংকেতিক হোক না,
সাংকেতিকভাবেও তো বিনীত গোয়েল তার নিজের ইস্তফাপত্র জমা দিতে পারত। বিনীত গোয়েল তো একজন মানুষ, বিনীত গোয়েলের বাড়িতেও তো মা আছে, বোন আছে, মাসিমা আছে, কাকিমা আছে, কন্যা আছে, সাংকেতিকভাবেই না হয় দিত। তারপরে না হয় রাজ্য সরকার তার ইস্তফা গ্রহণ না করতে পারত, অনেক পদ ছিল। ব্যাপারটা কি, যখন সব কিছু ইগোতে চলে আসে, ইগো স্যাটিসফাই করার ব্যাপার হয়ে যায়, তখন এই ধরনের ঘটনা ঘটে। এবং বাংলার মাননীয়াকে আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনের লোকের হয়ে ধর্ণা দিতে, মিছিল করতে, আমরা সবাই চোর প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করতে। এগুলো তো কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয়। তাহলে বাংলাকে এবং নিজের প্রশাসনকে কোন স্তরে আপনি নামিয়েছেন যে আমরা সবাই চোর প্ল্যাকার্ড লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে মিছিল করতে হয়েছিল? এটা বাংলার মাননীয় আগে উত্তর দিন। তারপর বিনীত গোয়েলের কি করা উচিত ছিল বিরোধীরা জানে। এখন বিরোধীদের দরকার নেই, বাংলার মানুষ জানে। রাস্তায় স্লোগান উঠছে, আমার অঞ্চলে স্লোগান উঠছে নন পলিটিক্যাল লোকেরা, এবং সেই সব জমায়েতে তৃণমূলপন্থী লোকেদেরও দেখা যাচ্ছে মোমবাতি নিয়ে আসতে। কেন এই জায়গায় বাংলা কেন এলো? এর উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় এবং তা নিয়ে চলছে বিশ্লেষণ। আমি বলছিলাম সিবিআইয়ের ভূমিকা কি এখনো পর্যন্ত সদর্থক বলে মনে হয়? দেখুন, সিবিআই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, অন্তত দেশের ভিতরে। আমার আশা এই তদন্তকারী সংস্থা খুব অনেস্টলি এই তদন্তটা করবেন। আমরা তো বিভিন্ন সময় দেখেছি দিল্লির দাদা বসে বাংলার দিদিকে বাঁচিয়ে দেওয়ার জন্য সিবিআইকে বিভিন্ন চিটফান্ড কেলেঙ্কারিতে, যেখানে সিবিআইয়ের তদন্তের ভার রয়েছে, বিভিন্ন ধরনের তদন্তের ক্ষেত্রে সিবিআইকে স্লো করে দিয়েছিল। কারণ ওই আগেকার দিনে রেকর্ড পাওয়া যেত না, হিজ মাস্টার্স ভয়েস, তাদের মাস্টার দিল্লি থেকে যা বলবে সেটাই হবে, তো স্লো করে দিয়েছিল। আমার আপনাদের মাধ্যমে, নেশন ফার্স্টের মাধ্যমে একটাই অনুরোধ সিবিআই এর কাছে, এবার অন্তত যে কন্যাটি ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেছে তাকে নিজের ঘরের মেয়ে ভেবে একটিবার কারুর কথা না শুনে সঠিক তদন্ত করুন, অপরাধীদের খুঁজে বার করুন। বারবার এই তথ্য লোপাটের তত্ত্ব দাঁড় করিয়ে কোর্টের সামনে তদন্তকে পিছিয়ে দেবেন না। মনুষ্যত্বের পরিচয় দিক সিবিআই, এটা আমার আবেদন। বেশ, আমি ডাক্তারদের প্রসঙ্গে আসবো আজ বিকেল 5টার মধ্যে, কিন্তু যোগ দিতে বলেছে কাজে। এবার সেই জায়গায় ডাক্তাররা স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান করছেন, এবং এই জায়গায় ডাক্তারদের কতটা কাজে ফেরা জরুরি, এবং রাজ্য সরকারকে তাদের সুরক্ষা দেওয়ার একটা কথা বলা হয়েছে, এবং খুব বেশি দিন এই আন্দোলন চালিয়ে যেতে পারেন না, সেভাবেও সুপ্রিম কোর্ট বলেছে। এখন কি ডাক্তারদের কাজে ফেরা উচিত? আগে বাংলার স্বাস্থ্যমন্ত্রী কাজে ফিরুক। বাংলার স্বাস্থ্যমন্ত্রী উৎসবের ডাক না দিয়ে কাজে ফিরুন, তদন্তকারী সংস্থাকে সাহায্য করুন। নিজের তোলাবাজ গ্যাংকে দিয়ে যেরকম আরজিকরকে র্যানস্যাক করানো হয়েছিল 14 তারিখ রাত্রিবেলা, সেই সব কাজ থেকে বাংলার স্বাস্থ্যমন্ত্রী আগে নিজেকে প্রতিহত করুক, তারপর ডাক্তারদের জ্ঞান দেবে। মহামান্য আদালত বলেছেন বাস্তবিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সব সময় হয়তো এজলাসে বসে বা রিপোর্টের ভিত্তিতে বোঝা যায় না। আমি মহামান্য আদালতকে সম্মান জানিয়েই বলছি, আজকে বাংলার যা পরিস্থিতি, একটা এর বিহিত না হলে আমি জানি না জুনিয়র ডাক্তাররা কিভাবে কাজে ফিরবেন। তাদের নিরাপত্তা, তাদের ওপরে দাদাগিরি, শাসক দলের সঙ্গে সম্পৃক্ত তাদের ওপরে যারা বস আছে, সন্দীপ ঘোষের মতন সারা বাংলায় যেরকম শাহজাহান জেসিবিরা ছড়িয়ে আছে, সারা বাংলায় এবার দেখবেন মাটি খুঁড়লে সারা বাংলায় এরম কত সন্দীপ ঘোষ ছড়িয়ে রয়েছে, এর কোনো ইয়ত্তা নেই। আর পাপের ফল একদিন ভুগতে হয়। আজ পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে, সন্দীপ ঘোষকেও ঢুকতে হলো। তাকে মেডিকেল কলেজে, ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করেও বাঁচানো যায়নি, তারপরে হেলথ ডিপার্টমেন্টে না কোথায় ওএসডি করে দিয়েছিল, তাতেও বাঁচানো যায়নি। এবার দাদার কৃপা দিদির ওপরে, বললে আপনাদের শুনতে খারাপ লাগে, দাদার কৃপা দিদির ওপরে। আপনারাই বলুন না, আপনারা তো সংবাদ মাধ্যম, এই যে বিভিন্ন চিটফান্ড কেলেঙ্কারি, তার যার তদন্ত সিবিআই করছে, কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন, তার ফল কোথায়? কিছু লোক জেলে রইল 1 বছর, 2 বছর, 3 বছর, তারপর বেল পেয়ে বেরিয়ে এলো। লোকসভায় ওদের দলনেতা তো বেলে রয়েছে, মদন মিত্র তো বেলে রয়েছে। এরম তৃণমূলের ডজন ডজন নেতা, সেই রজত মজুমদার বলে এক ভদ্রলোককে দিয়ে শুরু হয়েছিল,
খেয়াল আছে তো? তা সব তো বেলে অথবা জেলে, কিন্তু আলটিমেট ফয়সালাটা কোথায় হচ্ছে? ফয়সালাটা এই কারণে হচ্ছে না, দাদা জানে দিদি সরে গেলে কংগ্রেস এবং সহযোগী শক্তিগুলো শক্তিশালী হবে, কংগ্রেসকে উঠতে দেব না, কোনো বামপন্থী আইডিওলজির দলকে উঠতে দেব না, এ যতই দুর্নীতি করুক একে বাঁচিয়ে রাখো, এই আমাদের ট্রাম্প কার্ড। শুভেন্দু অধিকারী কি চেঁচামেচি করলো না করলো কিচ্ছু যায় আসে না, এটা দিদি মোদির সেটিং, এটা সারা বাংলার মানুষ তথা দিদির যে পৈতৃক সম্পত্তি সংখ্যালঘু মানুষ, সেই সংখ্যালঘু মানুষরাও মা বোনেরাও বুঝতে শুরু করেছে। বেশ, আমার শেষ প্রশ্ন, জহর সরকার তিনি রাজ্যসভার এমপি তৃণমূল, তিনি ছেড়ে দিলেন, রাজনীতিও করবেন না জানালেন, ঠিক কি মনে হচ্ছে তৃণমূলের অন্দরে বেশ কিছুটা বিভক্ত? আমি শ্রদ্ধা জানাই জহরবাবুকে, জহর সরকার মহাশয় একটা বিদ্বান মানুষ। আমি শ্রদ্ধা জানাই প্রতিবাদ করার জন্য সুখেন্দু শেখর রায়কে, ওনাকে আমি পারিবারিকভাবে জানি, শিক্ষিত মানুষ, পড়াশুনো করা মানুষ। এরা যে প্রতিবাদ করছেন, এবং আবার কিছু নির্লজ্জ গায়ক টায়ক আছে যারা এককালে নিজেদের বামপন্থী বলে পরিচয় দিতে খুব ভালোবাসতো, আবার দিদির বিরুদ্ধে মুখ খুলতে এদের কষ্ট হয়। মানুষ যখন এদের দিকে আঙুল তোলে এরা আবার বলে দিদি আমায় খুব ভালোবাসে তো তাই সবার রাগ হচ্ছে। মানে কি বলবো, কেউ কাক আঁকতে আঁকতে দিদির ফরে বলে, কেউ কাক আঁকতে আঁকতে দিদির বিপক্ষে বলে। সবটাই হচ্ছে সল্টলেক আর নিউ টাউনে জমির কোটা আমি কতটা পেলাম, কত বড় স্টুডিও করতে পারলাম, কত বড় চ্যানেল করতে পারলাম, কত বড় রেকর্ডিং কোম্পানি করতে পারলাম। আইডিওলজি বলে কিছু নেই। জহরবাবুকে আমার প্রণাম, সুখেন্দু শেখর রায়কে আমার শ্রদ্ধা, প্রতিবাদ করার জন্যে। এরম প্রতিবাদী মুখ আরও উঠে আসুক। তৃণমূল কংগ্রেসের মধ্যে যেসব মা বোনেরা সাংসদ বিধায়ক হয়ে রয়েছেন, তারাও এই বোনটির পাশে দাঁড়াক, যে বোনটি অত্যাচারিত হয়ে চলে গেছে। তারা যদি মানুষ হন, আর ওনারা যদি মনে করেন যে আমরা হিটলারের আন্ডারেই ভালো আছি, স্ট্যাম্পটা তো আছে, একটা দেহরক্ষী তো আছে, মাসে কিছু ফিক্সড পার্কস অ্যান্ড ফেসিলিটিস আছে, এটাই আমাদের জীবন, তাহলে জীবন। সাধারণ মানুষ তো রাস্তায় আছে, সাধারণ মানুষ রাস্তা দখল করছে, রাত দখল করছে, বাংলা দখল করবে, সাধারণ মানুষ দখল করবে। আমি কোনো দলের হয়ে বললাম না।